জনপ্রিয় ইউটিউব চ্যানেল সিরিভিশনের একটি বিশেষ আয়োজন, যে আয়োজনটির নাম হচ্ছে ডিনার উইথ দেবাশিস। সেই আয়োজনে সবসময় আমি হাজির থাকি, দেবাশিস বিশ্বাস, এবং আমাদের সাথে থাকে একজন তারকা অতিথি। আজকে তার ব্যত্যয় ঘটছে না, আজকেও একজন তারকা অতিথি আছেন। তার সাথে আমার সম্পর্কটা আসলে অনেকটা, যদি আমি এভাবে বলি, যে কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক থাকে কাজের নয়, আত্মার, ভালোবাসার, বন্ধুত্বের, ভ্রাতৃত্বের। ঠিক তেমনই একজন আমাদের সবার প্রিয় একজন চলচ্চিত্র নায়ক হচ্ছেন আমাদের আজকের অতিথি, এবং তিনি আসছেন আমার সাথে ডিনার করতে, এবং তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় চিত্রনায়ক সাইমন। হিয়ার কামস সাইমন। ওয়েলকাম 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 ব্রাদার। দাদা খেতে চলে আসলাম। ভালো করেছিস। আচ্ছা, আমরা আগেই বলেছিলাম যে সাইমনের সাথে আমার সম্পর্কের কথাটা একটু আগে বলেছি আপনাদেরকে। কেমন আছিস বল? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমেই অনেক অনেক শুভকামনা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার। থ্যাংক ইউ। এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার দাদা, এই যে আমাদের মেন ইন রেস্টুরেন্ট থেকে এটাকে নিয়ে যাব না, এখানে রেখে যাই, পরে তোকে দেব আসলটা, এটা দামি। আচ্ছা, এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা থেকেই আমি কথা শুরু করব। ন্যাশনাল অ্যাওয়ার্ডের ক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকটা আর্টিস্টের একটা চাওয়া পাওয়ার জায়গা থাকে। এখন অনেক আর্টিস্টের সারা জীবন কাজ করেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া যায় না। সেই ক্ষেত্রে সাইমন, আমি বলবো যে মোটামুটি কম সময়ে অনেকটা এগিয়ে থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেয়েছে। এই প্রাপ্তির গল্পটা আমরা শুনবো। এটা দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি না আমাদের আয়োজন, তবে এটা একটা মূল অংশে থাকবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, সাইমনের শুরুটা যেখান থেকে আমরা জানি, জি হুজুর থেকে শুরু। তো সাইমনকে আমরা ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি মাটির মানুষ হিসেবে, কারণ মাটির সাথে সাইমনের একটা আলাদা যোগাযোগ আছে। সাইমনকে মাঝে মধ্যেই অবসর টাইমে তার প্রিয় শহর, প্রিয় জায়গা কিশোরগঞ্জে চলে যেতে দেখা যায়, মাছ ধরতে দেখা যায়, ডান পিঠেপনা করতে দেখা যায়। তো সাইমনের সে পুরনো গল্পটাই আমরা একটু শুরু করতে চাই। আমি আসলে যে মাটিতেই বাঁচি, মাটিতেই বাঁচতে চাই, মাটির মধ্যেই সুখ পাই, এই ব্যাপারগুলো আমাকে খুব টানে। আর যে কারণেই আমি আসলে আমার ফ্রি টাইম আমাকে আমার কলিজার শহর, আমার মাটির টানে যেতে হয়। এটা হচ্ছে খোরাক, কিছু খোরাক থাকে না। আমি তো এখানে আমার প্রফেশন হচ্ছে আমি অভিনয় করব, এখনো শিখছি, শেখার মধ্যে আছি। কিন্তু আমার এই ঢাকা শহরের এই গ্যাঞ্জাম কোলাহল সব কিছু ছাড়া আমার একটা ব্যক্তিগত জীবন আছে। অবশ্যই ব্যক্তিগত জীবনটা ঢাকাতেও আমার আছে, কিন্তু আমি প্রাণ খোলা উচ্ছ্বাস পাই আমার সেই কলিজার শহরে। আমি সেখানে আমার মতো করে চলি। সেখানে আমি এখনো সাইমন, সেই ছোটবেলার সাইমন যেমন ছিল, একদম খেলাধুলা করছে, মাছ ধরছে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, সারা রাত ব্যাপী ঘুরছে। রাতে ঘোরার ব্যাপারটা হচ্ছে দিনের বেলা, যেহেতু আমি একদম সবসময় গ্রামে থাকি না, বন্ধুদের নিয়ে ঘুরতে যাই, সেটা রাতে যাওয়া হয়। কারণ আমার গ্রামের বাইরে অন্যান্য জায়গায় গেলে দেখা যায় যে কিছু লোকজন তো আসে, সেটা অনেক ভালো লাগে, কিন্তু হয় না যে আড্ডাটা প্রপার হয় না। আমরা কথা বলছি, ওটার জন্য রাতের সময়টা চিল্লাচিল্লি করে গান গাইছি, গান গাইতে পারি আর না পারি, চিল্লাইতে হবে, সেটা দিনের বেলা আসলে হয়ে ওঠে না। এই কারণে রাতের বেলা বন্ধুরা মিলে সবাই। আর মাছ ধরতে তো খুব পছন্দ করিস আগে থেকে, ছোটবেলা থেকে? মাছ ধরাটা আমার অনেক বড় একটা নেশা, অনেক বড় একটা শখ। তোর মাছ ধরার শখ, আমার মাছ খাওয়ার খুব শখ। আমি আজকে যে অর্ডারগুলো দিয়েছি খাবার, ওগুলোর মধ্যে মাছের প্রাধান্যটা বেশি আছে। ঠিক আছে, তো আমরা একটু আমরা ক্ষুধার্ত, খিদা পেয়েছে, তো আমরা খাওয়া অর্ডার দিয়ে দিয়েছি, একটু পরেই আসুক। আসতে আসতে আমি বলতে চাই যে এই যে সাইমন এখন যথেষ্ট পরিচিত, যথেষ্ট বড় একজন তারকা, বা আরো বড় তারকা হবার পথে কাজ করছি। আমি অত বড় না। আচ্ছা, ঠিক আছে, খুব সাধারণ সাইমনের কাছে কিছু প্রশ্ন। হ্যাঁ, ও এসে গেছে। আচ্ছা প্লিজ, এটা কি থাই স্যুপ? আচ্ছা ঠিক আছে, রাখেন, আমরা নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। মাছগুলো নিশ্চয়ই দেশি হবে। হ্যাঁ, দেশি হবে। আসছে। আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে সাইমন এখন, থ্যাংক ইউ, এখনো যে সাইমন সেই দুরন্তপনার মধ্যে আছে, হ্যাঁ, জীবনটাকে উপভোগ করার, এটাও এক প্রকার উপভোগ করা, তো ভালোবাসা, তাই না? জীবনটাকে অবশ্যই, এছাড়া তো কল্পনাই করা যায় না। জীবন বাঁচতে হবে, আর বাঁচতে হলে প্রচুর আড্ডা দিতে হবে, ঘুরতে হবে, হাসতে হবে, কম খেতে হবে, মাঝে মধ্যে একটু বেশি খেলে সমস্যা নাই, কিন্তু বাড়িতে গেলে আমি প্রচুর খাই। আচ্ছা, আর বাড়িতে আমি যাই, কি খাওয়া পছন্দ? বাড়িতে আমি প্রচুর ভাত খাই, 7-8 বেলা ভাত খাই। যখন খিদা লাগে তখনই খাই, কোনো অন্য নাস্তা ভালো লাগে না, শুধু ভাত। হ্যাঁ, ভাতের সঙ্গে ধরো চাপা ভর্তা, মাছ, মাংস খুব একটা পছন্দ না, প্রচুর মাছ খাই। আচ্ছা,
ওইটা খুব এনজয় করি। ওকে। আর সব গুড়া মাছ বা বড় মাছ, তো এই যে দেশীয় মাছ ছোটবেলার হ্যাঁ সাইমন, কিংবা এই যে মানে মোটামুটি বেশ ভালো পরিচিত হওয়ার পরের যে সাইমন কি এখন মানে ওই জায়গার থেকে একটু মিস করে যে আমি আরো ফ্রি ছিলাম, আমার ফ্রিডমটা অনেক বেশি ছিল, এখন একটু কমে গেছে? না এরকম কিছু? আমি তো এখনো ফ্রি। হ্যাঁ, এই যে কথা বলছি, আড্ডা দিচ্ছি, তো দেবাশিস বিশ্বাসকে পেতাম না, পথের পেঁচালি দেখতাম ছোটবেলায়, ভাল লাগতো। এখন তার সঙ্গে বসে ডিনার করছি তারই প্রোগ্রামে, এইগুলো তো হতো না। এগুলো অন্য ব্যাপার, মানে এটা হয় যে আমার সঙ্গে অনেকে এখন ছবি তুলতে আসছে, কথা বলছে, এগুলো আমি খুব এনজয় করি। সেটা এটাও আমার মনের খোদা, আর ওইটা হচ্ছে আমার চাহিদা যে আমার লাগবেই, আমার গ্রামে যেতেই হবে। আর এগুলো হচ্ছে আমার মনের খোদা। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাকে এটা দিয়েছেন, আমাকে 2-1 মানুষ চেনেন। আমি তাদের কথা চিন্তা করে সুন্দরভাবে চলার চেষ্টা করি, না হলে হয়তো আমি মানে অত সুন্দরভাবে চলতাম না। আচ্ছা, এই যে সাইমনের পথ চলার কথা যখন আসলো, পথ চলার জায়গাটা থেকে আসি, যে কবে সাইমন ভাবলো যে না চলচ্চিত্র জগৎ আমি কাজ করব, বা এই নেশাটা বা পোকাটা কবে ঢুকলো? এই পুরো ক্রেডিটটাই আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার, ওনার কারণে আমার ফিল্মে আসা। উনি যখন প্রথম অফার করলেন, আসলে শুরুর দিকে আমি একদমই ইচ্ছুক ছিলাম না। আচ্ছা, উনি কি দেখে তোকে অফার করেছিল? মানে ওনার জি হুজুরের জন্য সম্ভবত আমার মতোই একটা নতুন ফেস দরকার ছিল। আর তখন তো স্বাভাবিকভাবেই 2006-এর শেষের দিকের কথা, অনেক আগে। তখন আমার বয়সও কম ছিল, সবকিছু মিলে নতুন মুখ দরকার, আর নতুন মুখ ছাড়া উনি ছবি করবেন না। সবকিছু মিলে আমার মধ্যেই হয়তো সেটা পেয়েছিলেন, এবং উনি সেটা বারবার বলতেনও। আর অনেক ঘোরাঘুরির পর যখন যে উনি প্রপার প্রডিউসারই পাচ্ছেন না, তখন মোটামুটি আমি হতাশ। ডিসিশন না, মানে যখন এটা কথা হয়েছিল তখন প্রডিউসার আসেনি? না, সিনেই আসেনি প্রডিউসার, উনি তখন আর্টিস্ট ঠিক করছিলেন। আচ্ছা, এই প্রায় 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, প্রযোজক নাই। কিন্তু ওনার একটা কমিটমেন্ট ছিল নিজে। উনি সবসময় বলতেন যে আমি জানি না কি হবে, কিন্তু জি হুজুর যদি আমি বানাই তোকে নিয়ে কাজ করব, এই ব্যাপারটা ছিল। আর আমি এটা না, আমি মানে মনে প্রাণে বিশ্বাস করতাম যে স্যার হয়তো এটাই অবশ্যই করবে। তুই কি এতদিন অপেক্ষা করেছিলি? হ্যাঁ, আমি ওনার সাথেই ছিলাম প্রতি সপ্তাহে, প্রতি 1-2 দিন পর মানে রেগুলারই যোগাযোগ ছিল। আমি ওনার শুটিং সেটে যেতাম, মানে একটা প্রস্তুতির জায়গা ছিল, ওই স্ক্রিপ্ট শুনতাম, ভাল লাগতো, মানে ব্যাপক একটা স্বপ্ন ছিল। কিন্তু এর আগে আমি কখনো ফিল্ম নিয়ে তোকে দেখলো কোথায়? তোকে তো পছন্দ করলো, বাট দেখলো কোথায় তোকে? মনে হয়তো পরিচয় রাস্তায়, ওটাও ফিল্মে। আচ্ছা, ওখান থেকে পরিচয়। একটু জানি কিভাবে? উনি জানাই সবাই দেখার পর বললেন যে ছবিতে অভিনয় করবো কিনা বা সিনেমা করবো কিনা। আমি বললাম না, আমার পছন্দ না, আমি করবো না। পরে যখন উনি ওনার মুভিগুলোর নাম বললেন, জীবন সংসার, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, মিলন হবে কতদিনে, অনেক বড় বড় ছবি, এই ছবিগুলো আমি হলে দেখেছি, বড় বড় তারকাদের নিয়ে ছবি। তখন মানে আস্তে আস্তে একটা ভালো লাগা কাজ করলো। সেই ভালো লাগা থেকেই ভালোবাসা, মনে হলো যে না, করা যায়। আচ্ছা, একটা মানে অন্তত স্ট্যান্ডার্ড আছে। তখন কেবল অশ্লীলতা কাটাচ্ছে, তখনও ওইভাবে কাটেনি। 2006 কাটাটা শুরু হয়েছে। আচ্ছা, স্বাভাবিকভাবে আমাদের সবারই একটা সিনেমার প্রতি একটা নেগেটিভ ধারণা ছিল তখনকার সময়। পরবর্তীতে আসলে সেটা কেটে যায়, এবং আস্তে আস্তে সেই ভালো লাগা থেকে ভালোবাসা। এখন কর্মেই বাঁচি, সিনেমাতেই আমার প্রাণ। এখন প্রথমে জি হুজুরের যে গল্পটা, জি হুজুর যখন আমরা দেখেছি, আমার কাছেও মনে হয়েছে, আমি অনেক ক্ষুদ্র একজন পরিচালক, কিন্তু আমার কাছে দেখে মনে হয়েছে যে একটা নতুন ছেলের জন্য এটা কিন্তু বিরাট একটা গ্যাম্বলিং হয়ে গেছিল। মানে যে ক্যারেক্টারটা, নতুন ছেলে আসলে কি হয়, আমরা একটা হিরোকে দেখার পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে যে একটা হিরো আসবে, মারামারি করবে, নাচবে, গাইবে, সেই জায়গার কিন্তু ব্যাপার, তাই না? সেই জায়গার থেকে হঠাৎ করে দেখলাম এক হুজুর, হ্যাঁ, একটা ইয়াং হুজুর, যে কিনা মেয়ে দেখলেও একটু লজ্জা পায়, এরকমই তো ছিল ক্যারেক্টারটা। মেয়েদের দিকে চোখ তুলে ঠিক মতো তাকায়ও না, মিথ্যে কথা জীবনেও বলে না। ক্যারেক্টারটা এই টাইটেল পাস মাওলানার চরিত্র যা হওয়া উচিত, ওই চরিত্রটা আসলে তাই ছিল। সেই জায়গায় কাজ করতে গিয়ে কখনো মনে একটু আসে না যে আমি কোথায় হিরোদের দেখলাম মারামারি করে, কাটাকাটি করে, সে জায়গায় নাচ গান করে, সে জায়গায় আমার কাছে মনে হচ্ছে ওইটাই আমার দ্বারা ঠিক আছে।
কারণ এই স্ক্রিপ্টের উপরই তো আমি স্বপ্ন দেখছিলাম, সেটা করার জন্যই মানে প্রিপারেশন নিচ্ছিলাম। আচ্ছা, আর ওই চরিত্রটা আমি মনে হয় নাই, রিস্ক টিস্ক আমি বুঝি না। আমার কথা হচ্ছে জি হুজুর করতে হবে, জি হুজুর আমি কাজ করবো। আমি অ্যাজ তোমার সাথে মানে ওই সময়ের ফিলিংস বলছি, মাথায় আসে নাই যে ছবি হিট করবে বা কি করবে। আমার ধারণা যে ছবি করতে হবে এবং ছবি করলে আমি পরবর্তীতে প্রচুর কাজ করব। মাথায় আসে নাই যে আমি সুপার হিট হয়ে যাব, আমি বড় তারকা হয়ে যাব। এটা নিয়ে আমি সিরিয়াসলি কখনোই কাজ করিনি। ছবি রিলিজ হলো এবং ছবি রিলিজ হলো, হ্যাঁ, ছবি স্বাভাবিকভাবে যেটা হয়েছিল তখন ছবিটি ভালো যায়নি, কারণ পাবলিসিটি তেমন জোরালো ছিল না। ছবি কিন্তু ভালো ছিল, প্রশংসিত ছিল, ছবি ভালো ছিল, সবাই প্রশংসা করছিলেন মোটামুটি তখন। এখন কিন্তু অনেকেই বলে যে জি হুজুর ছবিটা অনেক ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যখন প্রথম ছবিতে ওইভাবে সাফল্য আমরা আমাদের জায়গা থেকে বাণিজ্যিক ছবির ক্ষেত্রে আমরা ধরি যে ছবিটা যদি ব্যবসা সফল হয়, তো সেই ক্ষেত্রে সফলতা আসলো না ওইভাবে। তারপরে সাইমনের চিন্তা ভাবনা কি ছিল, যে ছবি ছেড়ে দেবে না আরো আগাবো, বা কিভাবে আমাকে প্রযোজক নেবে বা পরিচালক নেবে নতুন করে? ছবিটি চলেনি, কিন্তু চোখে পড়ার ব্যাপারটা ছিল, চোখে পড়ার ব্যাপারটা ছিল। মানে মোটামুটি জানে আর কি ছেলেটা, এই কথাটা বলতেন সবাই, কিন্তু সবাই বলতেন যে আসলে তোমার ভাগ্যই খারাপ, সিনেমার দুর্দিন এই সেই। আবার অনেকেই বলতো সিনেমাতে নায়ক আসতে হবে, আমি যেটা বললাম, হ্যাঁ, যে নায়কের মতো, হ্যাঁ, নায়কোচিত ব্যাপারে। এই কথাগুলো আমি আসলে যেমন আমি একদম, এখন তো আমরা খুচা খুচা দাঁড়িয়ে রাখি, সবাই স্টাইল করে, এখন অনেকেই রাখছেন, কিন্তু আমি যখন এফডিসিতে ঢুকতাম তখনও কিন্তু আমি খুচা খুচা দাঁড়িয়ে রাখতাম। এটা আমার অনেক আগে থেকে। সবাই বলতেন যে কি ব্যাপার, হিরো এফডিসি ঢুকবে একদম ক্লিন শেপ করা, নাতুস নুতুস একটা ব্যাপার থাকবে। আমার এগুলো ভাল লাগতো না। আমি ছোটবেলা থেকে একটু আওলা জাওলা, চিল্লাচিল্লি করি, গান বাজনা করি বন্ধুদের সাথে, এই ব্যাপারগুলো আমার মানে ক্লিন শেপ ব্যাপারটা আমার কখনোই ভালো লাগতো না। আমি তখন বলতাম একটা সময় আসবে সবাই, একটা সময় আসবে যে সবাই ক্লিন শেপ ছাড়াই, থ্যাংক ইউ, ক্লিন শেপ ছাড়াই মানে ওই অ্যাকসেপ্ট করবে। একটা সময় আসবে যে থ্যাংক ইউ একটা সময় আসবে যে ক্লিন শেপ ছাড়াই মানুষ থাকবে। এখন কিন্তু সেটা চলে এসছে, এখন ক্লিন শেপ করে না। তো একটা চল চলে এসছে। তো সেই জায়গার থেকে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে তো পোড়ামনের তো কথা আমি অবশ্যই বলতাম, এবং এটা শুধু তোর ক্যারিয়ারে না, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের পরবর্তী জেনারেশনের বা গত 2 দশকের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হচ্ছে পোড়ামন, এবং একটা অভিনয় সমৃদ্ধ চলচ্চিত্র। এটাও জাকির হোসেন রাজু। তো প্রথমবার যখন জাকির হোসেন রাজু তোকে নিয়ে, টু বি ভেরি অনেস্ট, সেভাবে সফলতা আসলো না তার, দ্বিতীয়বার তার উপরে তোর ভরসা করার জায়গাটা কতটুকু স্ট্রং ছিল? আমি তো মানে ওনাকে ছাড়া কারোর উপরে আমার কোনোদিন ভরসা ছিল না। আচ্ছা, কারণ মানে আমি জি হুজুর শুরুর আগের কথা বলছি, 4 বছর 5 বছর অনেক জায়গায় গিয়েছি ওনার সঙ্গে, অনেকে অনেক কথা বলেছেন, বলি অনেক কথা বলতেন যে কিচ্ছু হবে না, নতুন ছেলে, এই সেই, মানে এই ধরনের অনেক প্রচুর কথাবার্তা শুনতাম। আচ্ছা, তো আমার ওস্তাদ ছাড়া আমার কারোর উপর আসলে ওই ইয়েটাই আসে নাই। এর মধ্যে অনেকেই ডেকেছেন, কথাবার্তা বলেছেন, কিন্তু তাদের উপর আমার ভরসা কোনোদিন ছিল না। কারণ আমি জানি ওনারা কি বলতে পারেন। মানে না খেয়ে থাকার যে ক্ষুধা, না খেয়ে থাকার মিনস মানে কাজ না করতে পারার যে একটা ক্ষুধা, সেটা আমার মধ্যে তখন তৈরি হয়েছিল। কিন্তু আমি হতাশ হইনি। আমার স্যার বলতেন যে দেখ তুই পারিস, এটা আমি জানি, কেউ না জানলেও কাজ হবে, তুই হতাশ হবে না, আমি আছি তোর সাথে। এই যে তারপরে যে পোড়ামনটা হলো, পোড়ামনে আমরা দেখলাম যে আমরা তখন কিন্তু জি হুজুর থেকে বেরিয়ে একটা অন্য সাইমনকে পেয়েছিলাম, তাই না? তো সেই জায়গার গল্প বলি, যখন আমরা তখন ভাবলাম যে না, আমরা একটা ছেলেকে, ওই সময় কিন্তু আমরা ভেবেছি যে হ্যাঁ আমরা ইন্ডাস্ট্রিতে একটা ছেলেকে পেয়েছি। মানে একটা জিনিস দেখ, আফটার পোড়ামন, মানে এটা কিন্তু দুঃখজনক, আমাদেরও ভাবনার জায়গা থেকে আমরা সমৃদ্ধ না, সত্যি কথা। আমরা একটা ভালো ছবি কেউ অনেক সময় ইগনোর করে দেই ভালো ছবির সফলতার জায়গার মাপকাঠি থেকে। পোড়ামনে একাধারে ভালো ছবি, একাধারে ব্যবসা সফল ছবি, এবং চোখে পড়ার মতো অভিনয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ভালো ছবি মানে ব্যবসা সফল ছবি, ব্যবসা সফল ছবি মানে ভালো ছবি, অনেকটা এরকম। কিন্তু কিছু করার নেই, ইন্ডাস্ট্রি খুব রুড এই ব্যাপারে। ছবিটা লাগলো, আমরা সিনেমা হলে দেখলাম, এবং আমরা ডিসকভার করলাম যে না, একটা ছেলেকে আমরা পেলাম যে অভিনয়টা জানে, বা অভিনয়টা সামহাউ
সামহাউ আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ, সে শিখতে পারে, সে শিখবেই, শেখার আসলে তো কোনো শেষ নেই। পোড়ামন যখন এরকম হিউজ সফল হলো, জীবনে প্রথমবারের মতন কি হলো, সাইমন একটা হিট ছবি বা সুপারহিট ছবির ইয়েটা পেলো, স্বাদটা পেলো, তখন সাইমন কিরকম? সাইমন আগের মতোই ছিল, একটু একটু পরিবর্তন, আশেপাশের লোকদের একটু আশেপাশের অনেক মানে পরিবর্তন পাস নাই, বন্ধু বান্ধব বেড়ে যাচ্ছিল, বেড়েছিল, আর মানে আমিও হয়তো একটু ডিসব্যালেন্স ছিলাম। আচ্ছা, ডিসব্যালেন্সের জায়গা থেকে একটু গরম নেওয়াটা কঠিন। আচ্ছা, হঠাৎ করেই গায়ে গরম লাগা শুরু হলো। ওকে, একদম অনেস্টলি কে বন্ধু কে আমার শুভাকাঙ্ক্ষী, ওইটা একটু কি সাইমন তার রাস্তার থেকে মানে একটু কি সরে এসেছিল বা না? সাইমনকে ইন্ডাস্ট্রিতে অনেকে তখন বলতো যে সাইমন খুব দুষ্ট, সাইমন মানে কিছু কিছু ক্ষেত্রে একটু ঝামেলা আছে, আমি ডিটেলে নাই গেলাম, তো এগুলা কেন বলতো? সেগুলো কি তুই করতি? না। বলতো কেন? আমি করেছি একটা ঝামেলার পর একটা সময় করেছি, আমি করিনি সেটা বলবো না, যেমন ইচ্ছাকৃত ছিল। আচ্ছা, আমার সঙ্গে যারা করেছে আমি তার সঙ্গে করেছি, একদম আমি যদি সত্যি কথা বলি সবার সঙ্গে করিনি। আমি তো তোমার সঙ্গে করিনি, আমি যাদের সঙ্গে কাজ করছি আমি তো আমার ওস্তাদের সঙ্গে করিনি। এখন শুটিং স্পটে মানে আমাকে নিল, আমি তো শিল্পীর তো নিজস্বতা আছে, অবশ্যই তাকে স্বাধীনতা দিতে হবে। আমার কিন্তু ডিরেক্টরের বাইরে যাওয়ার সুযোগ নেই, ঠিক না? তুমি যা বলবে আমি কিন্তু তাই করবো, তুমি যখন ডিরেক্টর। সেটা হচ্ছে আমার ব্যাপারটাও সেটাই ছিল, আমিও সেটাই করতে চেয়েছিলাম, কিন্তু মানে অনেকে আছে না, আমিও তো অ্যাসিস্ট করে এসেছি, আমি কম বেশি বুঝি, কিন্তু দেখা গেল যে তারা বলছেন যে হিরো এটা খান, ধরেন একটা চিকেন খান, হ্যাঁ হতেই পারে, যে তুমি খাবার অর্ডার করলে, খাবার কত আনন্দে খাচ্ছি, এই খাবারগুলো তারা অর্ডার করে বলতো হিরো তো এটা ছাড়া খায় না, দ্যাটস ব্যাড, হিরোর তো একটা মুরগি লাগে, এই ব্যাপারগুলো মার্কেটে ছিল। সিরিয়াসলি আমি তো আসলে আমি আগেই বলেছি আমি মাছ পাগল, মুরগি পাগল না, কিন্তু আমরা সবাই বুঝতে পারছি কে কাকে কি বলছে। রিউমার ছিল। আর সেটা যদি তুমি আমাকে খাওয়ানোর পর যদি তুমি মার্কেটে বললো সাইমন তো 2টা মাছ খাইলো, মাছ কিন্তু 2টা, একটা কিন্তু আমার জন্য। এখন এই ব্যাপারগুলো, এইগুলো কোনো ব্যাপার না, আর এইগুলো আমার দরকার ছিল। কেন দরকার ছিল? আমি তখন বললাম না যে আমার ফ্রেন্ড সার্কেল কারা হবে, কাদের সঙ্গে আমি চলবো, আমি এই ব্যাপারগুলো জানতাম না। হঠাৎ করেই আমি সবাইকেই বন্ধু মনে করতাম। এটাই তোর ভুল ছিল একটা, এটা অবশ্যই ভুল ছিল, এবং ভুল থেকে নির্বাচনে অনেক বেশি সতর্ক হওয়া উচিত সবার। আমি তখন বুঝিনি, আমি ছোটবেলা থেকেই বন্ধু পাগল, আর সবাইকে খুব কাছে টেনে নিই, এখনো এই ভুলগুলো হয়, কিন্তু আগের থেকে একটু সাবধানতা অবলম্বন করি। এই যে অনেকদিন পরে এই কথাগুলো মনে হলো, ভালোই লাগছে। যাকে তুই এত ভালোবাসিস, যাকে তুই এত শ্রদ্ধা করিস, এবং সে আসলেই শ্রদ্ধার পাত্র, আমার অসম্ভব পছন্দের একজন মানুষ, একজন পরিচালক যার কথা তুই বলছিস, তারই একটা চলচ্চিত্র, যে চলচ্চিত্রটিতে তখনকার সময়ে, আমি তখনকার ক্ষেত্রে এই জন্য বলছি, মানে ওই কাস্টিংটা খুব আলোচিত একটা কাস্টিং হয়েছিল, একটা ছবির কথা বলবো, সেখানে একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে আমরা সাইমন কিছু কাজ করার পরেও স্বেচ্ছায় অথবা যে কোনো কারণে হোক ছবির থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল, স্বেচ্ছায় না, যে তোকে বাদ দেওয়া হয়েছিল। আমার জীবনের আরেকটা অপূর্ণতা যে আমি ওই ছবিটা শেষ করতে পারি। হ্যাঁ সেটাই, এটা কারণ আমার মনে আছে একবার শুটিং শেষে তোরা ফিরছিলি কোথা থেকে, আমি তোকেই মনে হয় ফোন করেছিলাম, তুই বাকি কাস্টিং যারা ছিল, বাপ্পি, মাহি, আমরা সবাই মিলে মনে হয় একটা কনভারসেশন করেছিলাম, টেলিফোনে গল্প করছিলাম, তো আমার মনে হলো যে আমি ছিলাম, এক্স্যাক্টলি, তো মনে হচ্ছিল যে খুব একটা মজার একটা ছবি হচ্ছে এবং সুন্দর একটা ইউনিট, তো সেই ইউনিট থেকে ইউনিটিটা হঠাৎ চলে গেল ওই সময় কেন? এটা আসলে ওনারা আমাকে চাননি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সবকিছু মিলে পরবর্তীতে বাদ দিয়েছেন। বললাম না, আমার আফসোস থেকে যাবে যে আমি ওই ছবিটা শেষ করতে পারিনি। যাই হোক, এগুলো হয়, এগুলো খুবই দরকার ছিল আমার জন্য, এগুলো হতেই পারে, এগুলো দরকার, নাহলে আমার ভুলগুলো আমি বুঝতাম না যে ভুলগুলো কি করে। ওনাদের কোনো ভুল নেই, পুরো ভুলটাই আমার। একদম। এই যে আমার কাছে যখন আমি আবার একটু পোড়ামনে যাই, এই ছবিটা যখন আমি দেখেছিলাম তখন আমার মনে হচ্ছিল একটা ছেলে এত উজাড় করে খেটেছে ছবিতে, ওটার মধ্যে খাটাখাটনির ব্যাপারটা আমি খুব পেয়েছি। হ্যাঁ, ছবিতেও ছিল, সাইকেল চালানো থেকে শুরু করে সাইকেলের প্যাডেল ঘুরিয়ে বাতি জ্বালানো পর্যন্ত ছিল ওটার মধ্যে, কিন্তু প্যাডেল ঘোরানোর মধ্যে কিন্তু একটা ডেডিকেশন ছিল, যে ছেলেটা চেষ্টা করছে
হয়তো এই প্যাডেল ঘোরাতে ঘোরাতে ওরও বাতি জ্বলবে একদিন। লাল বাতি জ্বলেনি, ভালো বাতি জ্বলেছে, আলোকিত বাতি জ্বলেছে। তো তারপরে আবার সাইমনকে আমরা দেখেছি যে কখনো কখনো কিছু ছবি করেছে যেগুলোতে সাইমনের ক্যারেক্টারটা মুখ্য ছিল না, বা ওটার মধ্যে সাইমন যদি এতই চিন্তা করে ক্যারেক্টার নিয়ে। যেমন আমি একটা ছবির কথা এখনই বলে দিই, অ্যাকশন জেসমিন নামে একটা ছবি হয়েছিল। ওটা আমার গল্প, আমাকে যেটা শোনানো হয়েছিল সেটা পরবর্তীতে, হ্যাঁ আমি তখন দেখলাম যে আমাকে গল্প শোনানো হয়েছিল, সাইমনই নাই ছবিতে। পরবর্তীতে আমি শিডিউলও দিইনি ঠিক মতো, কারণ ওই গল্প শোনানো হয়েছিল আমাকে, যে হিরো বেস গল্প বা ওই ছবির নাম যে ওইটা তুমি যেটা বললা, আমি সেটাও জানতাম না, আমাকে জানানো হয়নি। আর আমার সঙ্গে যদি কেউ গোপন করে সেখানে আমার বা কী করার আছে। পরবর্তীতে যখন আমি জানলাম শুটিং স্পটে, আমি কয়েকদিন শুটিং করার পর, মানে প্রথম কয়েকদিন আমাকে নামই জানতে দেওয়া হয়নি। আমার যেখানে মোটামুটি আমিময় ক্যারেক্টারগুলো ছিল সেগুলোর শুটিং হচ্ছিল শুরুতে, যে কারণে আমি বুঝিনি। পরবর্তী বোঝার পর আমি আসলে শিডিউল নিয়েও একটু করেছি, সত্যি কথা, কারণ আমি এই ধরনের ছবি করতে অভ্যস্ত না। ওই ছবির পাশাপাশি কিছু ছবি এরকম আছে, এগুলো হতেই পারে, একটা আর্টিস্টের ক্যারিয়ারে তো হ্যাঁ সব ছবি তো আর ভালো হবে না, আর সব পছন্দই ঠিক হবে না। পেঁয়াজ খা বেশি করে খা। কিন্তু ওই ছবির বাইরেও কিছু ছবি আমরা পেয়েছি, কিছু ছবি দু একটা আরও, যেগুলোতে সাইমনকে দেখে মনে হচ্ছে যে সাইমন হয়তো বা কেন করলো, টাকার প্রতি তার একটু লোভ বেড়ে গেছে, এজন্য কিছু ইনসিগনিফিকেন্ট ছবিও করছে। তা আমাদের ধারণাটা কি, কতটুকু ঠিক বা কতটুকু ভুল? মাঝে মাঝে স্ক্রিনে থাকার জন্য কিছু ছবি করতে হয়। বললাম একটা ঝামেলা হয়েছিল, আমি ঝামেলার কথা বলতে চাচ্ছি না, আমি যদি তখন এই ছবিগুলো না করতাম, কাজ না করতে ঝামেলাটা মিটতো না, এই তো না, আমি স্ক্রিনেই হয়তো থাকতাম না, আমি দর্শকদের সামনে থাকতে চেয়েছি। আচ্ছা, আর তখন আসলে সিলেক্ট করার সুযোগ কম ছিল, এটা হচ্ছে প্রথমত। পরবর্তীতে কিছু ছবি রিলেশন মেনটেন করার জন্য করতে হয়, যে ভাই একটা ছবি পেলাম, করতেই হবে। আমি কখনো এরকম হয়েছে যে একটা সময় যারা সাইমনের নতুন সময়ের বা দুঃসময়ের, যেটাই বলি না কেন, কাছের লোক ছিল ফিল্মের, তারা কোনো অফার নিয়ে এসছে, হয়তো অফারটা ভালো লাগে নাই, কিন্তু ওই ভালোবাসার টানে বা হ্যাঁ এরকম কি হয়েছে? এটাই তো হয়, সম্পর্কে বাঁচি তো আমি, সম্পর্কের মূল্যায়ন করি। আমি জানি এই ছবিটা আমার করা উচিত না, তারপরেও করেছি, এখন করছি না আপাতত। এরপরে আমরা যদি আরেকটু জায়গায় যাই, যে সাইমনের একটা রাজনৈতিক ভালোবাসা আছে, মানে রাজনীতির প্রতি একটা ব্যাকগ্রাউন্ডও আছে, এবং সেই জায়গার থেকে সাইমন কিন্তু গতবারই তো মনে হয় না, গতবার না তার আগের বিপুল ভোটে, সর্বোচ্চ ভোটে মনে হয় তুই পাশ করেছিলি। তো এই যে সাইমনকে কি ভবিষ্যতে অভিনেতার থেকে পরবর্তীতে ইচ্ছা কি আছে? আচ্ছা, তো সেই ইচ্ছাটা মানে কি শুধুমাত্র রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড একটা আছে, বা ছোটবেলা থেকে ওটার সাথে হালকা পাতলা হলেও জড়িত, এই জন্য ইচ্ছাটা কি আরো ধীরে ধীরে ওটা দিন দিন বাড়ছে, আপাতত স্থিতিশীল আছে, কারণ আপাতত কাজ করতে হবে। ইদানিং যেটা হয় যে মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে, হিরোরা হিরোইনরা, ভালো লাগে দেখতে, যেক্ষেত্রে সবাই নিয়মিত জিমে যাচ্ছে। তো সাইমনকেও তো আমরা মাঝে মধ্যে জিম করতে দেখি, আমি নিজেও দেখেছি সাইমনকে অনেকবার। সেটা কি শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার জন্য, নাকি না একটু আরেকটু হিরোইক ফিল? আমি বডি বিল্ডে বিশ্বাসী না, কারণ আমি মেনটেন করতে পারবো না। ফিট থাকার জন্য যতটুকু দরকার ততটুকু তো করতেই হবে, এটা আমি না, শুধু সব মানুষেরই করা উচিত। অভিনয়ের জায়গা থেকে সাইমনের সবচেয়ে অনেকগুলো জায়গা থাকে অভিনয়ের, তো কোন জায়গাটা সাইমন দুর্বল বেশি সাইমন মনে করে, যে জায়গাটা আমার মনে হয় আরো শিখতে হবে, বা আমি এটা খুব একটা পারি? পুরাটাই তো দুর্বল, কিছুই তো পারি না। তাহলে কি আমরা এরকম বলবো যে যেই লোকটি কিছুই পারে না, সেই লোকটিকে ভুল করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছে? সেটা হয়তো ওই ছবিটার জন্য ঠিক ছিল, সম্মানিত জুরি বোর্ড আমাকে পারফেক্ট মনে করেছেন, সেটা হতে পারে। বা ওই ছবিতে ক্যারেক্টার যা ডিমান্ড করেছে ওটা করতে পেরেছি, ডিরেক্টরের চাহিদা যা ছিল সেটা দিতে পেরেছি, জুরি বোর্ডের চোখে মনে ধরেছে, সেজন্য হতে পারে। কিন্তু আমি ওই তুলনায় অত বড় অভিনেতা না, এখনো শিখছি, শেখাতেই যেহেতু রাষ্ট্রীয় পুরস্কার, আলহামদুলিল্লাহ, কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে। যাবে নাকি? আর জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে পোড়ামনের পরে যখন একটা সিকুয়েলের সময় আসলো, যেমন আমি একটা ছবি করছি শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, যুগের সাথে তাল মিলে, সিকুয়েল বলবো না, সিজন 2
বা পরের সেশন যাই বলি না কেন, বা সিরিজ, তো পোড়ামনের পরে পোড়ামন 2 হলো, তো সেখানে কি সাইমনের, যখন সাইমন ছিল না ছবিতে, যেহেতু এটা সিকুয়েল না, এটা এই জন্য নাও থাকতে পারে সাইমন, কিন্তু তখন কি সাইমনের মনে একটু মনটা পুড়েছিল একটু হালকা? আমার সাথে তোমার কথা হয়েছিল যে দাদা আমি ছবিটা করতে চাই। এক্স্যাক্টলি। তোমার তো মনেই নেই। না, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 এর কথা বলছি না, পোড়ামন 2 এর কথা বলছি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 এর কথা, পোড়ামন 2 এর জন্য তো আমি জাজেও গিয়েছিলাম। আচ্ছা, করতে চেয়েছিলাম, কথাও হয়েছিল আমার সাথে। তাই কি? তারপরেও কেন হলো না সেটা জানতে পারি? ছোট করে অবশ্যই, আমি তো গোপন রাখছি না কিছু। না, কিছুই রাখছিস না, ভালো তো। ওনারা আমাকে চাননি হয়তো। আচ্ছা, ওকে। তো সাইমনের সাথে মাহির একটা জুটি হয়েছিল। আচ্ছা, এখনো আছে ওটা বলতে চাচ্ছিলাম, ওটা ধরেই বলবো। পরিমণিরও একটা জুটি হয়েছিল, এখনো কাজ করছে। তো মাহিকে সচরাচর, ইনফ্যাক্ট সাইমনকে মাহির সাথে এবং পরিমণির সাথে, এটা কি তোর মনে হয় যে দর্শকদের ভালোবাসাটা বেশি, যে এই জুটিটা তারা পছন্দ করে, এরকম কি? অন্য কারোর সাথে তো এতগুলো হয়তো ছবি হয়নি। সেটা হচ্ছে তারাও মার্কেটে পরিচিত আর্টিস্ট, তারা স্টার তারকা আর্টিস্ট, যেহেতু একসঙ্গে কাজ করছি, আর পোড়ামন আমার সবচেয়ে হিট ছবি, সেটাও একটা ডিরেক্টরদের একটা চাহিদা। আর পরিমণির সঙ্গে অনেকগুলো কাজ হয়েছে, তার একটা মানে কাস্টিং ভ্যালু আছে। সব কিছু মিলে মানে হিরো হিরোইনকে তো মোটামুটি কাস্টিং ভ্যালু সহই নিতে চায়। সেই ক্ষেত্রে এটা ওনারাই সিলেক্ট করেন যে কাকে আমার সঙ্গে নেবেন। দুজনের সাথে কাজ করার জায়গার থেকে, দুজনের কাজ করার স্টাইলের জায়গার থেকে যদি বলি যে ডিফারেন্সটা কি, বা ডিফারেন্সিয়েট করা যায় কিনা? প্রথমত দুজনেই ভালো আর্টিস্ট, আর অবশ্যই সেটা পুরোটাই, যদি সেখানে আরো ভালো একজন ডিরেক্টর থাকেন ওইটা আরো বের হয়ে আসে। সব মিলিয়ে অ্যাক্টিং প্যাটার্ন তো দুজনের দুই রকম। স্বাচ্ছন্দ্যের জায়গাটা তোর কার সাথে? দুজনের সাথেই স্বাচ্ছন্দ্য বোধ করি, একদম অনেস্টলি। কোনো নেই, আর নায়িকা তো থাকবেই, তার সঙ্গে আমার কাজ। এমন কোনো আর্টিস্ট আছে যে, সেটা যে কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে হতে পারে, ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে হতে পারে, যে যার সাথে এখনো কাজ করা হয়নি, বা একটা অপূর্ণতা, কাজ করার হলো না বা হবে না, এরকম কিছু নেই? নায়িকা নিয়ে কোনোদিন ভাবি। নায়িকার কথা বলিনি আমি, যে কোনো ক্যারেক্টার আর্টিস্টের কথা বলছি। তো নাই, যাদের সঙ্গে আমার অনেক বেশি ইচ্ছা ছিল, ওনারা তো এখন পৃথিবীতেই নেই। বেশ নসিব করুক আল্লাহ সবাইকে। তো এই অপূর্ণতাটা থাকবেই। হ্যাঁ, যাদের সাথে বড় বড় আর্টিস্ট, যাদের সাথে তথাকথিত যারা বড় বড় আর্টিস্ট, বড় বড় স্টার, তাদের সাথে যখন কাজ করেছিস, যারা সিনিয়র, সেই জায়গাগুলোর একটু জানতে চাই যে অভিজ্ঞতার জায়গাটা কিরকম? সবাই খুব মানে আদর করেছেন। যেমন জানতে চাই, ববিতা ম্যাডামের সঙ্গে কাজ করেছি, সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে কাজ করেন, খুবই মানে কি বলে, আদর করে বলতেন, হ্যাঁ এটা করো, মানে এই ব্যাপারগুলো। সিনিয়ররা আসলে এমনিতেই এত বছর পর্যন্ত ওনারা এত বড় তারকা কেন, নিশ্চয়ই আলাদা কিছু ব্যাপার আছে ওনাদের মধ্যে। এই ব্যাপারগুলোর মধ্যে শিক্ষণীয় যে ব্যাপার, ওনারা ছোটদের অনেক স্নেহ করেন, এটা হচ্ছে শিক্ষণীয়। ডেফিনেটলি। তো এটা ভালো লেগেছে, সবার সঙ্গেই আমার সুসম্পর্ক, আর আমি চাই ওনাদের কাছ থেকে কিছু হলেও শেখার। সুচরিতা ম্যাডামের সঙ্গে কাজ করেছি, মনে হয়েছে যে অভিভাবক আমাকে শেখাচ্ছেন, আবার উনি বলছেন সাইমন এটা কি ঠিক আছে নাকি, এই যে ব্যাপারগুলো ওনারা এত মহৎ, এটা আসলে ইয়ে করে যায়। আলী কাকা, মানে আলী রাজা আমাদের, তারপর হচ্ছে যার কথাই বলি, সিনিয়র যারা আছেন সবার সঙ্গেই আল্লাহর রহমতে আমার সুসম্পর্ক, সবাই আমাকে আদর করেন। আমি বললাম নেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি কথা শেখার চেষ্টা করি। এখন আমি একটু আসবো, যেহেতু আলী কাকার কথাও চলে এসছে, একটু আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কথাও চলে এসছে। জান্নাত, যে ছবির জন্য প্রথমবারের মতো কিছুদিনের মধ্যেই যে হাতে ইনশাআল্লাহ চলে আসবে সেই কাঙ্ক্ষিত পুতুলটা, তো এই জান্নাত ছবির গল্পটা একটু, মানে গল্প বলতে জান্নাত ছবির নেপথ্যের গল্পটা একটু জানতে চাই। যখন এই ক্যারেক্টারটা আসলো, এটাও কিন্তু একটা টাফ ক্যারেক্টার, এবং মানে একজন হিরোর ওই যে আবার সেই একই ওই জি হুজুরের মতোই কিন্তু ব্যাপারটা। আমি একটু ডিফারেন্ট ক্যারেক্টার করতে চাই, যেটা হয়তো আমাদের ইন্ডাস্ট্রিতে আলোচনা হয় যে সাইমন কেন এটা করলো, কি দরকার ছিল। জান্নাত, জি হুজুরের পর জান্নাত যখন করি, তখনও অনেকেই বলছিলেন যে কি দরকার ছিল এটা কেন করলে, বা না করলে হতো। হিরো করবা, হিরো ক্যারেক্টার, নেগেটিভ ভিলেন করার দরকার। আমি যখন প্রথম
মানিক ভাইয়ের কাছে গল্পটা শুনি, শোনার পর দুইটা গল্প শুনি, একটা প্রেমের গল্প আর একটা হচ্ছে এটাও প্রেম আছে এই ছবিতে। আমি বললাম যে ভাই আল্লাহ দোহাই লাগে, প্রেমের ছবি জীবনে বোধ করা যাবে, আপনি অনেক করে এটা করেন, আমি এটা করতে চাই। মানিক ভাই বললো আবার আচ্ছা দেখি, 2 দিন পর দেখি বলে সে মানে আমাকে কনফার্ম করেনি যে এই গল্পই হচ্ছে। আমি আবার ফোন দিলাম, ভাই এটা কনফার্ম করেন প্লিজ, লক করেন। বললো যে আচ্ছা দেখি, উনি হয়তো আলোচনা করছেন। এর পরবর্তীতে মোটামুটি আমারও একটা ইয়ে ছিল, ওনারও ইচ্ছা ছিল, বললো ঠিক আছে ডান, এটাই আমরা করছি। ছবির নাম ছিল তখন ইফতেখার, রাইট, সুদীপ্ত সাইদ খানের গল্প। সেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, মানিক ভাই সেরা পরিচালক হিসেবে পেয়েছেন, আলিরাজ কাকাও পেয়েছেন, আবার সঙ্গীতে ইমন সাদাও পেয়েছেন। সব মিলিয়ে মানে এই ছবিতে এত বড় সাকসেস, সেটা তো মানে যখন এটা করলি তখনও তোর মাথাকে এটাই ছিল যে হয়তো গল্পের মানে তোর ক্যারেক্টারের প্রতি ভালোবাসা, একটা অন্যরকম ক্যারেক্টার যেটাতে ভালো কাজ করার একটা সুযোগ আছে, এইসবগুলো তো নিশ্চয়ই কাজ করেছিল মাথায় যে আমি এই ছবিতে দিয়ে অ্যাটলিস্ট অভিনয়টা করতে পারবো। অভিনয়ের জায়গাটা তো আমার পছন্দের অবশ্যই, পাশাপাশি আশেপাশে যারা আছে, মাহি ছিল, আলী কাকা ছিল, সবাই ছিল। মনে করো যে সব ব্যাপারগুলো কি যে একটা পজিটিভ ক্যারেক্টার, একটা নেগেটিভ ক্যারেক্টার, আমার কথা হচ্ছে আমার সুযোগ ছিল যে আমি কাজ করতে পারবো। এই ব্যাপারটাই আমি চাই যে গল্প সুন্দর, আমার ক্যারেক্টার সুন্দর, কেন আমি এটা করবো না? আমার প্রেমের ছবি তো আমি অনেক করবো বা ভবিষ্যতে করবি। হ্যাঁ, এই সমসাময়িক গল্প, আবার আমাদের তো নিজের দেশের প্রতিও তো একটা আছে, দায়বদ্ধতা আছে। ওই জায়গা থেকে মনে হলো যে কাজটা স্মরণীয় থাকুক। তখন কিন্তু ভাবিনি যে এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড বা না, সেটা তো ভাবা আসলে মুশকিল। আমরা নিজেরাও এটা ছিলই না। আমি যখন প্রথম খবরটা পাই, আমি যেই মুহূর্তে খবরটা পেয়েছি, তুমি ফোন দিয়েছো, আমি সেই মুহূর্তে তোকে ফোন দিয়েছিলাম। আমার কাছেও ভালো লাগার কিছু জায়গা আছে তোদের প্রতি, যে মানে ওইভাবে চিন্তা করলে যে তোরা যখন হিরো হলি, আমরা তো দেখেছি সামনে থেকে যে কিভাবে একদমই সামনে থেকে একদম অনুষ্ঠানের আমরা যেহেতু শেষ প্রান্তে, আমি শর্ট করে নিচ্ছি কথাগুলো। ইনফ্যাক্ট অনুষ্ঠানের প্রায় শেষ প্রশ্ন, ছবির জগতেই থাকি আমরা, এর বাইরে আর যাব না। আনন্দ অশ্রু এবং এই ছবির যে নামটা, এটা কিন্তু শিবলি আঙ্কেলের একটা ছবির বিখ্যাত একটা ছবি, যেখানে সালমান শাহ ছিলেন। তো নামেই কিন্তু যখন এই একই নামের ছবি হবে, তখন একটা দায়িত্ব এসে যায়। এমনি হয়তো গল্প আলাদা, কিন্তু মানুষ কিন্তু মাথায় আনন্দ অশ্রু গেঁথে আছে নামটা। ওই জায়গার থেকে চ্যালেঞ্জটা কিরকম? আবার সেই সাইমন মাহি, আবার নিশ্চয় একটা সুন্দর একটা রোমান্টিক প্রেমের গল্প বা কিছু, মোস্তাফিজুর রহমান মানিক। গল্পের প্রয়োজনে আমরা নামটা নিয়েছি, ডিফারেন্ট একটা গল্প, দর্শক সুন্দর একটা গল্প পাবে। আর গল্পের প্রয়োজনে যেহেতু বললাম আনন্দ অশ্রু, আমাদের এই নামটাই হয়তো লাগতো। আচ্ছা, যেহেতু এটা একটি বিখ্যাত ছবি, সালমান শাহর ছবি, সব মিলে সেখানে রিস্কও আছে। হ্যাঁ, অবশ্যই আছে, ওটাই বললাম আমি, এমন একটা আইকনের ছবি, অভিনীত ছবি। আমি এটাই বলবো, আমরা তো আর ওনাদেরকে ক্রস করতে চাই না, পারবো না, ওই যোগ্যতা আমাদের নাই। কিন্তু মানে সেই আমাদের কাজের যতটুকু সুনাম, সেটা যেন অব্যাহত থাকে, এইটা রেখে আমরা কাজ করছি। নামের প্রতি সুবিচার যেন। খুব সুন্দর প্রশ্ন ও উত্তর। ইনফ্যাক্ট এবার আমি অনুষ্ঠানটা কিভাবে শেষ করে একটু শোন না, প্রচুর খেলাম, বড় ব্যাপার না। প্রোগ্রামের নামে কিন্তু ডিনার উইথ দেবাশিস বিশ্বাস, তবে ডিনার যতটুকু হওয়ার দরকার তত, একটা ফিশ ফিঙ্গার 3 পিস আর 1 বাটি স্যুপ। আর কি খাবি বল? আর কিছু না। আর আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, তারপরও আছে খাই। একটু চুমুক দিতে দিতে আমরা অনুষ্ঠানটা আমি আমার জায়গা থেকে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ প্রথমে যে আমার অনুষ্ঠানে আসা। তোমাকে ধন্যবাদ আমাকে মানে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। এত খাবার আমি অনেকদিন ধরে খাচ্ছিলাম না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমার প্রিয় ভাই সাইমনের সাথে কথোপকথন হলো, ডিনার হলো। অনুষ্ঠানটা শেষ করবো এভাবে যে আমার সাথে সাইমনের লাকের একটা গন্ডগোল আছে, আপনারা দোয়া করবেন। সাইমন হাসছে এখানে, সেটা কেন সাইমন বুঝে গেছে। আমরা বলে না দান 3 দান, আমরা 3বার চেষ্টা করেছি, 3বারই ব্যর্থ হয়েছি। বাট আমি বলতে চাই যে আরেকটা দান আমরা খেলতে চাই, এবং সেটা হচ্ছে একটা চলচ্চিত্র নিয়ে অনেক দিন ধরে সাইমনের সাথে আমার কথা হচ্ছে। চলচ্চিত্রের নামটা বলবো না, চলচ্চিত্রের নামটা খুব সুন্দর একটা নাম, একটা স্যাড রোমান্টিক চলচ্চিত্র, যে চলচ্চিত্র আমরা জলে জলে আর বাকিটা বললাম, আগেরটা মিস করলাম। তো সেই ছবিটা আমরা করব
অবশ্যই করব এবং বলা যায় না 2020-তে, কারণ এই ছবিটার গল্পটা আমার অত্যন্ত প্রিয় একটা গল্প এবং থাকে না কিছু কিছু মানুষের যে এই ছবিটা করতে চাই, তো সেরকমই একটা গল্পের চলচ্চিত্র। ছবিটার নাম বলে দিই। ছবিটার নাম হচ্ছে, যেহেতু রেজিস্ট্রেশন করা আছে সমস্যা নেই, ছবিটার নাম হচ্ছে মন জলে এবং এই চলচ্চিত্রটি আপনাদের আশা করি একটা না একটা সময় যখন হবে তখন এটা ভাবাবে, আনন্দ দেবে এবং দোয়া করবেন আমার এবং আমার প্রিয় ভাই সাইমনের চতুর্থবারের যে অ্যাটেম্পটা, কারণ এর আগের 3বার 3 প্রডিউসারকে নিয়ে আমরা ফেল করেছি, তারা কথা দিয়েছিলেন ছবিটি করবেন, যাই হোক চতুর্থবার নিশ্চয়ই আশা করি একজন ভালো প্রযোজক আমরা পাবো এবং এই ছবিটা আমরা করব। এবং এটার পাশাপাশি সাইমন আরও অনেক ভালো ভালো চলচ্চিত্র করুক, আরও অনেক পুরস্কারে পুরস্কৃত হোক। সবচেয়ে বড় পুরস্কার যেটা মানুষের ভালোবাসা, সেটা যেন দিনে দিনে সাইমনের প্রতি মানুষের বাড়ে, এই শুভকামনা আমি দেবাশিস বিশ্বাস আজকের মতো বিদায় নিচ্ছি ডিনার উইথ দেবাশিস থেকে। আগামী পর্বে আরেকজন তারকাতিথি নিশ্চয়ই হাজির হবেন আমার অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিটি ভিশনের সাথে থাকুন। থ্যাংক ইউ।